ক্লাস 5 এর বাংলা পাতাবাহার বইয়ের ফাইনাল পরীক্ষার জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড টার্ম টেস্ট 2025 এর জন্য তোমাদের কিছু নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। আজকে করব সেট 1 এবং এটার ফ্রি ডাউনলোড যে পিডিএফ আকারে যেটা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা ওখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে, প্রশ্নটা দেখতে পারবে এবং বাড়িতে প্র্যাকটিস করতে পারবে। তাহলে চলো দেখি আমরা প্রশ্নটা কী আকারে দিয়েছি। দেখো দুটো পেজে এখানে প্রশ্নটা দেওয়া আছে, ফুল মার্ক 50, প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ। এবং কিউআর কোডটা যেটা দেওয়া আছে সেটা স্ক্যান করলে তোমরা চ্যানেলের সাইটটা পেয়ে যাবে। দেখো, মক টেস্ট প্র্যাকটিস থার্ড সামেটিভ এভলিউশন টেস্ট 2025, অর্থাৎ পর্যায়ক্রমিক তৃতীয় পার্বিক মূল্যায়ন। 1 নম্বর প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 6খানা প্রশ্ন আছে, এমসিকিউ টাইপের, 3টে করে অপশন দেওয়া আছে। তাহলে আমরা যাই। বোম্বেগড়ের পণ্ডিতদের ট্যাক ঘড়ি ডোবানো থাকে কোথায়? জলে, ঘিয়ে না দুধে? কী হবে? উত্তর হবে ঘিয়ে। 2 নম্বর প্রশ্ন দেখো, কবিকে এদিকে ওদিকে টানতে থাকে গাছের পাতা, কাঠবেড়ালি না হাওয়া? উত্তর হবে দেখো হাওয়া। মানিক গাঁথা ওই যে তোমার, মানিক গাঁথা ওই যে তোমার, অঞ্চলে ভূতলে না কঙ্কনে? উত্তর দেখো হবে কঙ্কনে, কক্ষণে। 1.4, তালনবমী ব্রত ছিল সোমবার, মঙ্গলবার, বুধবার। সঠিক উত্তর মঙ্গলবার। 1.5, ঘুড়িকে পতঙ্গ বলে তামিলনাড়ুতে, পশ্চিমবঙ্গ, রাজস্থানে? রাজস্থানে। 1.6, বুকের কাপকাঠি, চাপকাঠি, ঝাপকাঠি ছিটকে গেলে সে তখন একটা কাগজের টুকরো। এটা কী হবে উত্তর? তো কাপকাঠি। এটা নেওয়া হয়েছে আকাশের 2 বন্ধু গল্প থেকে। 1 নম্বর প্রশ্ন হলো। 2 নম্বর প্রশ্ন দেখো, বলছে এক কথায় উত্তর দাও 8টি। এক কথায় উত্তর দাও। এটা আমরা একটা একটা করে পরে করছি। দেখো যে 2.1, বোম্বেগড়ের লোকেরা সর্দি হলে কি করে? বোম্বেগড়ের লোকেরা সর্দি হলে কি করে? দেখো, বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে ডিগবাজি খায়। এটা হচ্ছে বোম্বাগড়ের রাজা গল্প থেকে নেওয়া হয়েছে। 2 নম্বরটা দেখো, 5 খেলার যুদ্ধে কার মধ্যে হয়েছিল? না তো 5 খেলার যুদ্ধ চাঁদিয়াল ও পেটকাটাদের মধ্যে হয়েছিল। এটা নেওয়া হয়েছে আকাশের 2 বন্ধু থেকে। পরের প্রশ্ন যাই 2.3, কবির মাথায় আশীর্বাদের মতো কি ঝরে পড়ে? কবির মাথায় আশীর্বাদের মতো গাছ থেকে পাতা ঝরে পড়ে। এটা নেওয়া হচ্ছে একলা কবিতা থেকে। জটি পিসিমার বড় মেয়ের নাম কি? জটি পিসিমার বড় মেয়ের নাম হচ্ছে লাবণ্য। তালনবমী থেকে এটা নেওয়া হয়েছে। জটি পিসিমার বড় মেয়ের নাম লাবণ্য। 2.5, ছোটদের প্রিয় চরিত্র ঘনদা কার সৃষ্টি? ছোটদের প্রিয় চরিত্র ঘনদা কার সৃষ্টি? ছোটদের প্রিয় চরিত্র ঘনদা প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি। কার সৃষ্টি? প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি। 2.6, বন্দিশালা কাদের রক্তে রাঙা? বন্দিশালা বিপ্লবীদের রক্তে রাঙা। এই প্রশ্নটা নেওয়া হয়েছে মুক্তির মন্দির সোপানতলে। 2.7, কোন ছুটি প্রাণী মিলিত হয় আলু চাষে? ওটা ছুটি হবে না, এটা প্রশ্নটা ভুল আছে। কোন দুটি প্রাণী মিলিত হয় আলু চাষ মিলিত হয়ে আলু চাষ করেছিল? কোন দুটি প্রাণী? এখানে কি হবে না? এটা দুটি হবে না, এখানে হবে দুটি। এখানে হবে দুটি। কোন দুটি প্রাণী মিলিত হয়ে আলু চাষ করেছিল? উত্তর হবে দেখো, উত্তর হবে তোমাদের কি? না তো শিয়াল ও কুমির মিলিত হয়ে আলু চাষ করেছিল। এটা বোকা কুমিরের কথা গল্প থেকে নেওয়া হয়েছে। 2 নম্বর প্রশ্ন দেখো, কোন ব্রতে তালের বড়া ভাজা হয়? কোন ব্রতে তালের ভাজা হয়? এখানে হচ্ছে তালবনি ব্রতে তালের বড়া ভাজা হয়। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমাদের পরের প্রশ্ন আসছে, সেটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ করো। 5টা দিয়েছে। আমি যখন ড্যাশ থাকি, এটা একলা থেকে নেওয়া হয়েছে। আমি যখন ড্যাশ থাকি, আমি যখন কি ড্যাশ থাকি? আমি যখন একলা থাকি। শরৎ তোমার
ড্যাশ ধোয়া কুন্তলে। এটা শরৎ তোমার থেকে নেওয়া হয়েছে, যে শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে, চিবিয়ে খেতে হয় বলে ড্যাশ মিষ্টি সবার চাইতে। এটা মিষ্টি কবিতা থেকে নেওয়া হয়েছে, কিনা তো আখ মিষ্টি সবাই চাইতে। জটি, এটা নিশিমার নয়, এটা হবে পিসিমার। যাক, এটা একটু ভুল হয়েছে তোমাদের কাছে। জটি পিসিমার না, জটি পিসিমার। হ্যাঁ, জটি পিসিমার, জটি পিসিমার ভালো নাম। জটি পিসিমার ভালো নাম কি ছিল? জটি পিসিমার ভালো নাম ছিল, দেখো, হরিমতি। জটি পিসিমার ভালো নাম ছিল হরিমতি। যারা ড্যাশ জাতির বুকে জাগলো আশা, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা। অর্থাৎ মুক্তির মন্দির সোপান তলে থেকে এটা নেওয়া হয়েছে, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা। এটা শূন্যস্থান পূরণ, আমার 3 নম্বরটা হয়ে গেল। 4 নম্বর দেখো, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ করো। এটা আসে 4টে, নম্বর আসে 2, অর্থাৎ প্রত্যেকটাতে হাফ নম্বর করে আছে। দেখো প্রথমটা কি, নি নি না চো কাবা, তাহলে এটা কি হচ্ছে দেখি। এর উত্তর হচ্ছে নাকানি চোবনি। হ্যাঁ, নাকানি চোবনি, নাকানি চোবানি, নাকানি চোবানি, নাকানি চোবানি। হ্যাঁ, নাকানি চোবানি, এটা হচ্ছে নাকানি চোবানি। এটা নেওয়া আছে আকাশে 2 বন্ধু থেকে। পরেরটা দেখো, পরেরটা হবে কি, ইতস্তত। এটা হচ্ছে একলা থেকে নেওয়া হয়েছে। তারপরেরটা দেখো, নেওয়া হয়েছে তিল পিটুলি, তালবনি থেকে নেওয়া হয়েছে। তারপর নেওয়া হয়েছে গোলা বারুদ, অর্থাৎ মাস্টারদা থেকে নেওয়া হয়েছে। 4 নম্বর আমাদের উত্তর হয়ে গেল। 5 নম্বরে যাই, কপাট শব্দটির অর্থ লেখো ও এই শব্দ ব্যবহার করে একটি বাক্য রচনা করো। 2 নম্বর দিয়েছে, এবং এখানে দেখো 2 নম্বরে 2টো প্রশ্ন আমরা প্যারাগ্রাফ ছেড়ে ছেড়ে করব। দেখো কীভাবে করেছি। দেখো, দরজা বা পাল্লা, দরজা বা দরজার পাল্লা, ডোর আর ডোর শাটার। অর্থাৎ কপাট শব্দটির অর্থ হচ্ছে দরজা। এটা লিখে দিলে, এর সঙ্গে এখান থেকে লিখবে না, এটাকে ছেড়ে দেবে, দিয়ে আবার এখান থেকে লিখবে বাক্য রচনা। কি না, তো বৃষ্টির ঝাপটা আসার আগেই মা তাড়াতাড়ি ঘরের কপাট বন্ধ করে দিলেন। বৃষ্টির ঝাপটা আসার আগেই মা তাড়াতাড়ি কপাট বন্ধ করে দিলেন। এটা হচ্ছে বাক্য রচনা। কি নিয়ে? না তো দরজা নিয়ে। ঠিক আছে, অর্থাৎ কপাট, কপাট নিয়ে এটা বাক্য রচনা। পরেরটা যাই, সমার্থ শব্দ লেখো 2টি করে। এই সাগর একটা, বন একটা। সাগরের 2টি সমার্থক শব্দ লিখতে হবে, বনের 2টি সমার্থক শব্দ লিখতে হবে। তাহলে আমরা সাগরের সমার্থক শব্দ কি লিখব? লিখব সমুদ্র আর সিন্ধু। একটা হচ্ছে সমুদ্র, একটা হচ্ছে সিন্ধু। পরপর উপর নিচ করে লিখবে। তোমরা অনেক সময় করো কি, সমুদ্র লেখার পাশে লিখে দাও সিন্ধু, তাহলে মাস্টারমশাইদের দেখতে সুবিধা হবে, নাম্বারটা অনেক দিতে একটু সংকোচ বোধ হয়। কিন্তু তোমরা এভাবে লিখবে যে সমুদ্র সিন্ধু, উপর নিচ করে লিখবে, তাহলে দেখবে ভালো লাগবে। বন, বনে দেখো 2টো কি হচ্ছে, অরণ্য ও জঙ্গল, অরণ্য জঙ্গল। 6 নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেল। 7 নম্বর প্রশ্ন আছে, দেখো বিপরীত শব্দ লিখো, বিপরীত শব্দ লিখো। 1 নম্বর আছে 7.1, টাটকা। টাটকার বিপরীত হচ্ছে বাসি। আবহন, আবহনের হচ্ছে বিসর্জন। দেশ, বিপরীত শব্দ হচ্ছে বিদেশ। কুচিত, বিপরীত শব্দ হচ্ছে অনুচিত। 7 নম্বর উত্তর আমাদের হলো। 8 নম্বরে যাচ্ছে যে বিশেষ্য পদগুলিকে বিশেষণে পরিণত করো। বিশেষ্য পদ হচ্ছে নাউন, বিশেষণ পদ হচ্ছে অ্যাডজেক্টিভ। তা গাছ, গাছের বিশেষণ পদ হচ্ছে গাছালো। মাটি, মাটির বিশেষণ পদ হচ্ছে মেটো বা মেটে। পাথর, পাথরের বিশেষণ পদ হচ্ছে পাথুরে। অত্যাচার, এর বিশেষণ পদ হচ্ছে অত্যাচারী। তাহলে বিশেষ্য ও বিশেষণ জিনিসটা কি আবার বলে দিই। এই বিশেষ্য পদ হলো এমন শব্দ যা কিছু নাম বোঝায়, যেমন ব্যক্তি, বস্তু, স্থান, গুণ, অবস্থা ইত্যাদি। আর বিশেষণ বা অ্যাডজেক্টিভ হচ্ছে যে বিশেষণ পদ হলো এমন শব্দ যা বিশেষ্য বা সর্বনামের দোষ, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, যা বিশেষ্যর প্রকাশ করে। হ্যাঁ, এই জিনিসগুলো কি কি না, দোষ, গুণ, অবস্থা, মাথায়, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে বলে বিশেষণ। পরের প্রশ্নে যাই, 9 নম্বর প্রশ্নে, যে ক্রিয়াপদের নিচে দাগ দাও। ক্রিয়াপদের নিচে দাগ দাও। উল্লাসে ভরে যায় চারিদিক। কিসে ভরে যায়? উল্লাসে ভরে যায়। তাহলে ক্রিয়াপদ কি? যে শব্দগুলি কাজ করা বোঝায়,
যে শব্দগুলিকে কাজ করা বোঝায় সেগুলো হচ্ছে ক্রিয়াপদ। এটা তোমাদেরকে বোঝানোর জন্য বললাম, যেগুলো কাজ করা বোঝাচ্ছে সেগুলো হচ্ছে ক্রিয়াপদ। তাহলে কি হবে, যে উল্লাসে ভরে যায়, কি ভরে যায়? উল্লাসে ভরে যায়, ভরে যায়, এটা হচ্ছে ক্রিয়া। বাইরেতে মেঘ ডেকে ওঠে, ডেকে ওঠাটা হচ্ছে ক্রিয়া। 10 নম্বর প্রশ্নে আসি। কোনটি কোন প্রকার বাক্য লেখো? তুই কেমন করে জানলি? এটা হচ্ছে জিজ্ঞাসাসূচক বাক্য বা প্রশ্ন করা হচ্ছে, তুই কেমন করে জানলি? তাই না? দেখো প্রশ্নের শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে, কথাটার শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে, অর্থাৎ এটা হচ্ছে প্রশ্নবাচক বা জিজ্ঞাসাসূচক বাক্য। আহ কি শান্তি! এটা হচ্ছে আবেগসূচক, আবেগসূচক বা অব্যয়সূচক। হ্যাঁ, এটা হচ্ছে আবেগসূচক বা অব্যয়সূচক। আহ কি শান্তি! পরে দেখো, ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো। ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো। ক্রিয়া কোনো কাজ করা বোঝায় ক্রিয়া। কি আমাদের বিদ্যালয়ে আসবে? তাহলে এখানে কি হবে? আপনি কি আমাদের বিদ্যালয়ে আসবেন? আগামীকাল বেড়াতে যাব। তাহলে কারা? আমরা আগামীকাল বেড়াতে যাব। হয়ে গেল 11। 12 দেখো, রেখাঙ্কিত পদগুলি কোন পুরুষ তা চিহ্নিত করো। রেখাঙ্কিত পদগুলি কোন পুরুষ? আমরা জানি পুরুষ 3 প্রকার। দেখো এখানে কি কি আছে? আকাশটা যদি আমাদের ঘরবাড়ি হতো, তাহলে আকাশটা উত্তম পুরুষ, ফার্স্ট পারসন। তুই একটা বোকা, তুই হচ্ছে মধ্যম পুরুষ বা সেকেন্ড পারসন। আমার দিকে তাকায় খালি, আমার দিকে তাকাই খালি, আমার হচ্ছে উত্তম পুরুষ বা ফার্স্ট পারসন। 13 নম্বর প্রশ্ন দিয়েছি, দেখো নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও। হ্যাঁ, মাস্টারদা প্রকৃত নাম কি? তিনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? তার প্রিয় কবির নাম কি? এখানে 3টা অবশ্যই এক এক করে। তাহলে এটা কিভাবে লিখবো দেখো, পরপর করে লিখবো, এক লাইনে না, পরপর করে এক একটা উত্তর দেবো। মাস্টারদার প্রকৃত নাম কি? মাস্টারদার প্রকৃত নাম সূর্যকুমার সেন। তিনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। দেখো 2 লাইনে পরপর এভাবে লিখবে। তার প্রিয় কবির নাম কি? তার প্রিয় কবির নাম ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এরা মাস্টারদার গল্প থেকে নেওয়া হয়েছে। তাহলে 2 নম্বর প্রশ্নে দেখো, যে মোহনের স্বভাব কেমন ছিল? স্কুল ছুটি ঘন্টা পড়তে সে কি করত? ইন্সপেক্টর সাহেবের দেওয়া নির্দেশ অনুযায়ী সে কোন কথাটি লিখতে পারেনি? দেখো মোহনের স্বভাব কেমন ছিল? দেখো মোহনের স্বভাব ছিল লাজুকে বা শান্ত। স্কুলে ছুটির ঘন্টা পড়তে সে কি করত? স্কুলে ছুটির ঘন্টা পড়তে সে তার পুঁথিপত্র সামলে নিয়ে ছুটত তার বাড়ির দিকে। ইন্সপেক্টর সাহেবের দেওয়া নির্দেশ অনুযায়ী সে কোন কথাটি লিখতে পারেনি? ইন্সপেক্টর সাহেবের দেওয়া নির্দেশ অনুযায়ী সে কেটলের কথাটা লিখতে পারেনি। এটা হচ্ছে মহাত্মা গান্ধীর কথা গল্প থেকে এটা নেওয়া হয়েছে। 14 নম্বরে দেখো, পত্র রচনা করো, বিদ্যালয়ে কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুর কাছে চিঠি লিখো। আচ্ছা, এই চিঠি লেখাটা আমাদের সেকেন্ড টার্মে অর্থাৎ দ্বিতীয় পার্বিক মূল্যায়নে টানে তোমাদেরকে মডেল টেস্টে করিয়েছি। নিয়মটা দেখিয়েছি আমি, দেখো সেভাবেই আমি লিখেছি, তোমরা দেখে নাও। এই যে নিয়মটা হচ্ছে কি, ওপরে ডান দিকে তোমার অ্যাড্রেস, তোমার ঠিকানা এবং তারিখ, তারপরে বন্ধুগুলি লিখলে প্রিয় বন্ধু, সম্বোধন বন্ধুর নাম। কেউ দিতে পারো রিক, কেউ দিতে পারো রীতা। মেয়েরা যদি বান্ধবী থাকে তাদের বান্ধবীর নাম দেবে, ছেলেরা ছেলেদের বন্ধুর নাম দেবে। এইভাবে লিখবে। আর এটা হচ্ছে যাকে তুমি পাঠাবে তার অ্যাড্রেস, আর তুমি এখানে শেষে করবে ইতি তোমার বন্ধু, তোমার নাম। আচ্ছা, গল্পটা আমি একটু, চিঠিটা আমি একটু তোমাদেরকে পড়িয়ে শুনিয়ে দিই, বুঝতে পারবে। প্রিয় বন্ধু রিক, আমার আন্তরিক শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। অনেকদিন তোমার কোনো খবর পাইনি, তাই ভাবলাম তোমাকে একটা চিঠি লিখি। এই তারিখটা আমি দিইনি, তোমরা যখন চিঠি লিখবে তার আগে কি একটা তারিখ দেবে। হ্যাঁ, গত এত তারিখে আমাদের বিদ্যালয়ে একটি দারুণ অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠানটির নাম ছিল, এবার দেখো অনুষ্ঠানটির নাম ছিল কি, তোমাদের যে অনুষ্ঠান হয়েছে, যেমন এখানে আমি কিছু কিছু উদাহরণ দিচ্ছি, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্র জয়ন্তী, ক্রীড়া প্রতিযোগিতা, সেখানে তোমরা একটা অনুষ্ঠান নাম এখানে দিয়ে দেবে। অনুষ্ঠানটি ছিল খুবই জমজমাট। প্রধান শিক্ষক মহাশয়ের উদ্বোধনী ভাষণের পর আমাদের বন্ধুরা চমৎকার নাচ, গান আর নাটক পরিবেশন করে। বিশেষ করে ছাত্রছাত্রীদের পরিবেশিত রবীন্দ্র নৃত্যনাট্যটি সবার মন ছুঁয়ে যায়। আমি নিজেও আবৃত্তিতে অংশগ্রহণ করেছিলাম। পুরো দিনটা আমার খুব সুন্দর করে কাটিয়েছি। তোমার কথা খুব মনে পড়ছিল। তুমি থাকলে আরও মজা হতো। আজ আর বেশি কিছু লিখছি না। তোমার স্কুল ও পড়াশোনার খবর জানিয়ে চিঠি দিও। দেখা হবে শীঘ্রই।
ইতি তোমার প্রিয় বন্ধু তোমার নাম দিয়ে দেবে, হয়েছে? এবং যাকে পাঠাবে তার এটা ঠিকানা। আমি একটা ঠিকানা লিখে রেখেছি তোমাদের বোঝানোর জন্য। দেখো, এটা তোমার ঠিকানা আর তুমি যাকে পাঠাচ্ছ এটা তার ঠিকানা। হয়ে গেছে? বেশ। অনুচ্ছেদ রচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুর এবং তোমার বিদ্যালয়, যে কোনো একটা করতে হবে, 5 নম্বর দিয়েছে। তোমাদের জন্য আমি ছোট করে যতটা ছোট করতে পেরেছি দেখো লিখেছি, তোমরা পারলে এটা পড়ে নিবে এবং লেখাটা অভ্যাস করবে, তাহলে দেখবে হয়ে যাবে। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে লিখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এক অসামান্য, রবীন্দ্রনাথ ঠাকুর দেখো জন্ম এখানে দেওয়া আছে 1861 থেকে 1941। ছিলেন এক অসামান্য ব্যক্তিত্ব, যিনি শুধু কবি নন, ছিলেন দার্শনিক, সাহিত্যিক, নাট্যকার, সুরকার, চিত্রশিল্পী ও শিক্ষাবিদ। তিনি বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। 1861 সালে 7ই মে, অর্থাৎ বাংলা হচ্ছে 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ, কলকাতার জোড়াসাঁকোয় ঠাকুর পরিবারে তাঁর জন্ম। তাঁর লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে তিনি এশিয়াদের মধ্যে প্রথম সাহিত্যের নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর রচিত গানগুলি রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত, যা আজও লক্ষ লক্ষ মানুষের হৃদয় স্পন্দিত হয়। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা তারই অমর সৃষ্টি। তিনি শিক্ষা ব্যবস্থাতে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। প্রকৃতি কোলে মুক্ত পরিবেশে শিক্ষাদানের আদর্শ নিয়ে তিনি শান্তিনিকেতন এবং পরে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। তাঁর সৃষ্টিকর্মের মধ্যে রয়েছে কাব্য, উপন্যাস, ছোটগল্প, নাটক ও অজস্র প্রবন্ধ। তাঁর লেখা গোরা ঘরে বাইরে, চোখের বালির মতো উপন্যাস ও গল্পগুচ্ছের ছোট গল্পগুলি আজও সমান জনপ্রিয়। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এক মহৎ আত্মা, যার বিশালতা ও প্রভাব আজও আমাদের পথ দেখায়। এটা হচ্ছে রবীন্দ্রনাথ সম্বন্ধে। তারপর আছে কি আরেকটা, তোমার বিদ্যালয়। দেখো, পরটা নিয়ে এসেছি তোমার বিদ্যালয় সম্বন্ধে। এখানে লিখেছি দেখো, আমার বিদ্যালয়ের নাম শান্তিনিকেতন আদর্শ বিদ্যালয়। তোমার যেটা যেটা বিদ্যালয়ের নাম নিজের নিজের বিদ্যালয়ের নাম লিখে দেবে। এটি আমাদের শহরের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়ের পরিবেশ খুবই সুন্দর ও মনোরম। চারদিকে গাছপালা ঘেরা একটা বিশাল খেলার মাঠ আছে। সকালে প্রার্থনার সময় ও টিফিনে অবসরে আমরা যেখানে খেলাধুলা করি, হ্যাঁ, আমরা সেখানে খেলাধুলা করি। আমাদের বিদ্যালয়ের প্রধান ভবনটি বেশ বড় ও সুসজ্জিত। শ্রেণীকক্ষগুলি প্রশস্ত এবং আলো বাতাসের সুব্যবস্থা আছে। আমাদের শিক্ষক মণ্ডলী অত্যন্ত যত্নশীল ও নিষ্ঠাবান। তাঁরা শুধু পাঠ্যপুস্তকই শেখান না, আমাদের নৈতিক শিক্ষা ও ভালো মানুষ হওয়ার দীক্ষাও দেন। পড়াশোনার পাশাপাশি আমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজ্ঞানের প্রদর্শনী এবং বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজও নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়। এসবের মাধ্যমে আমাদের সুপ্ত প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ পাই। আমি আমার বিদ্যালয়কে খুব ভালোবাসি। আমার জীবনের ভিত তৈরি করে দেওয়ার জন্য আমি আমার বিদ্যালয়ের কাছে চিরকৃতজ্ঞ। হ্যাঁ, এটা হয়ে গেল। তার মানে আজকের এই ফার্স্ট সেট নম্বর 1 আজকে এটা শেষ। হ্যাঁ, এটা শেষ হলো। থ্যাংক ইউ ফর ওয়াচ। তোমাদের দেখার জন্য অশেষ ধন্যবাদ। তোমরা এটা দেখবে, প্রশ্নগুলো করবে এবং শেষে একটা সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে।